হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্মলস ইংলিশ অ্যাগেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের লেসনে কোনো প্রকার ইন্ট্রো না দিয়ে সরাসরি আমরা ক্লাসে প্রবেশ করব। পূর্ববর্তী ক্লাসে আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আলোচনা করব দ্বিতীয় পার্ট নিয়ে। আজকের ক্লাসে আমরা আর্গুমেন্টেটিভ এসে রাইটিংয়ের ক্ষেত্রে যে স্টেপগুলো ফলো করা হয় সেই স্টেপগুলো সম্পর্কে জানব। সো চলো তাহলে ক্লাসটি শুরু করি। নাও লেটস ফাইন্ড আউট সাম স্টেপস টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে। আর্গুমেন্টেটিভ এসে তথা যুক্তিমূলক প্রবন্ধ লেখার ক্ষেত্রে যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো চলো এখন আমরা খুঁজে বের করি। স্টেপ 1, প্রথম যে স্টেপটি রয়েছে এটা হচ্ছে কি ফাইন্ড অ্যান ইস্যু অর এ টপিক। তাহলে আমরা প্রথমেই যে স্টেপটি রয়েছে এই স্টেপে একটি টপিক বা ইস্যু খুঁজে বের করব, অর্থাৎ কোনো একটা বিষয় খুঁজে বের করব। টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে, একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার ক্ষেত্রে ফার্স্ট অফ অল প্রথমত you need to look for a topic that you can better argue on. এখানে বলছে যে প্রথমত তোমার একটি টপিক বা বিষয় খুঁজে বের করা প্রয়োজন that you can better argue on, অর্থাৎ যে বিষয়ের উপর তুমি ভালোভাবে যুক্তি দেখাতে পারবে। look for শব্দের অর্থ হচ্ছে find মানে খুঁজে বের করা, look for শব্দের অর্থ হচ্ছে খুঁজে বের করা। এই হচ্ছে প্রথম স্টেপ। চলো আমরা দ্বিতীয় স্টেপটি পড়ি। স্টেপ 2, choose your position, অর্থাৎ তুমি কি কোনো বিষয়ের পক্ষে নাকি বিপক্ষে এই অবস্থানটা নির্ধারণ করো। টু ডিসাইড ইউর পজিশন, তোমার অবস্থান নির্ধারণ করতে ব্রেইনস্টর্ম অ্যান্ড থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট দি ইস্যু অর টপিক। ব্রেইনস্টর্ম শব্দের অর্থ হচ্ছে কোনো বিষয় বা কোনো কিছু নিয়ে বা কোনো সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করা। এবং থিঙ্ক ক্রিটিক্যালি এটার একটি সংজ্ঞা ক্যামব্রিজ ডিকশনারি দিয়েছে, তা হচ্ছে দ্য প্রসেস অফ থিঙ্কিং কেয়ারফুলি অ্যাবাউট আ সাবজেক্ট অর অ্যান আইডিয়া উইদাউট অ্যালাউইং ফিলিংস অর অপিনিয়ন্স টু অ্যাফেক্ট ইউ। ক্রিটিক্যাল থিঙ্কিংটা হচ্ছে খুব গভীরভাবে এবং সতর্কতার সাথে কোনো বিষয় নিয়ে চিন্তা করা, তবে এই চিন্তার ক্ষেত্রে যেন কোনো প্রকার ফিলিংস বা কারো কোনো প্রকার অপিনিয়ন্স তোমাকে অ্যাফেক্ট না করে। অর্থাৎ এখানে বিবেক দ্বারা পরিচালিত চিন্তার কথা বলা হচ্ছে। কোনো একটি বিষয় নিয়ে ব্রেইনস্টর্ম এবং থিঙ্ক ক্রিটিক্যালি গভীরভাবে চিন্তা করো। হোয়াট এভার দ্য পজিশন ইউ ডিসাইড টু টেক অফ অ্যান ইস্যু, অর্থাৎ তুমি কোনো একটা বিষয় নিয়ে যে পক্ষে অবস্থান নাও না কেন, ইউ হ্যাভ টু কাম আপ উইথ পয়েন্টস দ্যাট কাভার্স বোথ সাইডস আর্গুমেন্ট ফর অ্যান্ড এগেইনস্ট অফ দি ইস্যু। অর্থাৎ কোনো একটি বিষয়ের পক্ষে এবং বিপক্ষে উভয় পার্শ্বে যে আর্গুমেন্টসগুলো রয়েছে সেগুলো যেন কভার করে, অর্থাৎ অন্তর্ভুক্ত করে। কাভার শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা, এর সিনোনিম হচ্ছে ইনক্লুড। কাম আপ উইথ শব্দটা বেসিক্যালি বোঝায় যে নতুন কোনো আইডিয়া নিয়ে আবির্ভূত হওয়া, নতুন কোনো আইডিয়া নিয়ে আসা। টু ডু দ্যাট, এটা করতে নোট ডাউন সাম পয়েন্টস উইথ এক্সাম্পলস অর অ্যানালজিস ইন ফেভার অফ ইউর পজিশন। দেখো এখানে যে শব্দগুলো রয়েছে, নোট ডাউন মানে হচ্ছে রাইট ডাউন, লিখে রাখা, নোট ডাউন, রাইট ডাউন অথবা জট ডাউন, এই শব্দগুলোর অর্থ হচ্ছে খাতায় বা নোটে লিখে রাখা। অ্যানালজিস শব্দের অর্থ হচ্ছে উপমা বা মিল, উদাহরণ। ইন ফেভার অফ ইউর পজিশন, তোমার মতামতের পক্ষে, তোমার অবস্থানের পক্ষে। তাহলে এটুকুর অর্থ হচ্ছে কি যে নোট ডাউন সাম পয়েন্টস উইথ এক্সাম্পলস অর অ্যানালজিস ইন ফেভার অফ ইউর পজিশন, তোমার অবস্থানের পক্ষে উদাহরণ বা মিল সহ কিছু পয়েন্ট নোট করো। অ্যান্ড সিমিলারলি, এবং একইভাবে নোট ডাউন সাম পয়েন্টস দ্যাট ইউজুয়ালি গোজ এগেইনস্ট ইউর পজিশন, এবং ঠিক একইভাবে কিছু পয়েন্ট নোট করো যা সাধারণত তোমার অবস্থানের বিপক্ষে যায়। এই ছিল আমাদের স্টেপ 2। এখন আমরা স্টেপ 3 দেখব। স্টেপ 3 হচ্ছে প্ল্যান ইউর এসে, অর্থাৎ রচনার পরিকল্পনা বা প্রবন্ধের পরিকল্পনা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ দ্যাট ইউ ক্যানট স্কিপ ইট। স্কিপ শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া বা এড়িয়ে যাওয়া। তাহলে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যে ধাপটি তুমি বাদ দিতে পারো না বা এড়িয়ে যেতে পারো না। এখানে হয়তো টাইপিংয়ে ভুল চলে এসেছে। পুট ইউর, এই দুটোর মাঝখানে একটা স্পেস হবে, পুট ইউর, ঠিক আছে। সো দেখো, ইফ ইউ পুট ইউর বেস্ট এফোর্ট অ্যাট দিস স্টেজ, যদি তুমি এই স্টেজে বা এই ধাপে সর্বোচ্চ চেষ্টা করতে পারো, ইউর রাইটিং উইল বি মাচ ইজিয়ার, তাহলে তোমার লেখা অনেক সহজ হবে। রিমেম্বার, স্মরণ রাখো বা মনে রেখো, ইফ ইউ স্টার্ট দ্য এসে ওয়েল, দ্য রেস্ট উইল ফলো। যদি তুমি এসে লেখার শুরুর অংশটা খুব সুন্দরভাবে সাজিয়ে লেখা শুরু করতে পারো, তাহলে পরবর্তী অংশটুকুও সুন্দরভাবে শেষ করতে পারবে বা সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে। Here we are following a common method of writing an argumentative essay, the 5 paragraph approach. A common method মানে হচ্ছে প্রচলিত একটি পদ্ধতি।
দ্য 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ, অর্থাৎ 5টি প্যারাগ্রাফ লেখার যে ধরনটা, এই ধরনের মাধ্যমে মূলত আমরা এই আর্গুমেন্টেটিভ এসেটা লিখব। হিয়ার উই আর ফলোয়িং এ কমন মেথড ফর রাইটিং অ্যান আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ আর্গুমেন্টেটিভ এসে তথা যুক্তিমূলক প্রবন্ধ লেখার জন্য আমরা এখানে একটি প্রচলিত বা সাধারণ মেথড ফলো করছি, অনুসরণ করছি। সেটা কি? দ্য 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ, যেটি মূলত পরিচিত 5টি প্যারাগ্রাফ অ্যাপ্রোচ নামে বা 5টি অনুচ্ছেদ পদ্ধতি নামে। This is, however, by no means the only formula for writing such essays. By no means শব্দের অর্থ হচ্ছে not at all, অর্থাৎ মোটেও এটি নয়। যাই হোক, এই ধরনের প্রবন্ধ লেখার জন্য এটি কোনোভাবেই বা মোটেই একমাত্র পদ্ধতি না, ফর্মুলা নয়। So let's plan an argumentative essay. So চলো তাহলে একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার পরিকল্পনা করি। The topic of our argumentative essay, অর্থাৎ আমাদের আর্গুমেন্টেটিভ এসের যে টপিকটা রয়েছে, বিষয়টা রয়েছে, সেটা কি? অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, অর্থাৎ অনলাইন শিক্ষা ব্যবস্থা আমাদের সরাসরি শিক্ষা ব্যবস্থার স্থলাভিষিক্ত হতে পারে, তার মানে বিকল্প হতে পারে। তো এটা তুমি পক্ষে যুক্তি দিবে নাকি বিপক্ষে যুক্তি দিবে, এগুলো নিয়েই আমরা এই পুরো অ্যাক্টিভিটি জুড়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখো, প্রথমে লিখেছে দ্য প্ল্যান অফ রাইটিং দ্য এসে, প্রবন্ধ লেখার পরিকল্পনা। প্রথমে রয়েছে দ্য ইন্ট্রোডাকশন, সূচনা বা ভূমিকা, যেটাকে আমরা বলি। ইন্ট্রোডিউস দ্য ইস্যু অর টপিক, অর্থাৎ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ওই বিষয়টি সম্পর্কে একটি বেসিক ইন্ট্রোডাকশন দিতে হবে, তথা বিষয়টিকে ভালোভাবে পরিচয় করে দিতে হবে। এই জন্য আমাদের প্রথমেই সুন্দর করে সাজিয়ে একটি বা দুটি বাক্য লেখা যেতে পারে। দ্বিতীয়ত, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, অর্থাৎ ওই বিষয়টি সম্পর্কিত ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এবং রিলেটেড কানেক্টিং ইনফরমেশনগুলো লিখতে হবে পরবর্তী সেন্টেন্সে। এরপর দেখো, থিসিস স্টেটমেন্ট, আমাকে একটা থিসিস স্টেটমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আমাকে একটি পক্ষ বেছে নিতে হবে, অর্থাৎ আমি কি এই বিষয়টির পক্ষে অবস্থান করছি নাকি এটির বিপক্ষে অবস্থান করছি, এটা ক্লিয়ারলি আমাকে এখানে বোঝাতে হবে। এখানে দেখো, টেক এ পজিশন অ্যাবাউট দ্য ইস্যু, অর্থাৎ বিষয়টি সম্পর্কে আমার পক্ষে বা বিপক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। হিয়ার ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ারলি, এখানে তোমাকে একদম স্পষ্টভাবে লিখতে হবে ওয়েদার ইউ আর আর্গুইং ইন ফেভার অফ অনলাইন লার্নিং অর ফেস টু ফেস লার্নিং, তুমি কি অনলাইন লার্নিং বা অনলাইন শিক্ষার পক্ষে যুক্তি দিচ্ছ নাকি সরাসরি শিক্ষার পক্ষে যুক্তি দিচ্ছ। ফেস টু ফেস লার্নিং মানে হচ্ছে সরাসরি শিক্ষা, যে শিক্ষা ব্যবস্থা আমরা ছোট থেকে গ্রহণ করেছি, ক্লাসে ইন পারসন তথা সরাসরি উপস্থিত হয়ে শিক্ষক শিক্ষার্থী সবাই উপস্থিত থেকে যে শিক্ষাটা আমরা গ্রহণ করেছি, এটাকেই বলছে ফেস টু ফেস লার্নিং। দ্য বডি প্যারাগ্রাফ 1, এই ক্ষেত্রে কি করতে হবে? বডি প্যারাগ্রাফ 1-এর প্রথম অংশে লিখতে হবে টপিক সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যটি এমনভাবে লিখব যে আমি কি পক্ষে নাকি বিপক্ষে আছি এই বিষয়টি যেন স্পষ্ট হয় এখানে। এরপর যেহেতু আমি এটির পক্ষে বা বিপক্ষে অবস্থান করছি, তাই এটাকে এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, আমি কেন এটার পক্ষে অবস্থান করছি বা এটার বিপক্ষে অবস্থান করছি সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রমাণ দিতে হবে, এভিডেন্স দিতে হবে। সো বডি প্যারাগ্রাফের শেষে আমরা একটা কনক্লুশন পার্ট লিখব। বডি প্যারাগ্রাফ 2, দ্বিতীয় যে বডি প্যারাগ্রাফটা রয়েছে, এখানে আমরা স্টেটসমেন্ট টু এস্টাবলিশ ইউর পজিশন, এক্ষেত্রেও আমার যে পজিশনটা রয়েছে এই পজিশনটাকে এস্টাবলিশ করার জন্য একটি টপিক সেন্টেন্স লিখব, ঠিক উপরে যেভাবে আমরা লিখে এসেছি। তবে অবশ্যই এটা যেন বডি প্যারাগ্রাফ 1-এর সাথে হুবহু মিলে না যায়, নতুন যেন একটি আইডিয়া প্রকাশ করে, ভিন্নতা থাকে। এরপর একইভাবে এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, ঠিক একইভাবে আমরা আমাদের প্রমাণগুলো এক্সপ্লেইন করার মাধ্যমে আমাদের যে আর্গুমেন্টটা রয়েছে, যুক্তিটা রয়েছে, এটাকে সমর্থন দিব, সাপোর্ট দিব। এরপর শেষে আবার এটার কনক্লুশন পার্টটি লিখব। এরপর দেখো বডি প্যারাগ্রাফ 3, এখানে তৃতীয় যে বডি প্যারাগ্রাফটি রয়েছে এখানে আমাদের কিছু ভিন্নতা আনতে হবে। সেক্ষেত্রে খেয়াল করো, কাউন্টার আর্গুমেন্ট, স্টেটমেন্টস দ্যাট ইউজুয়ালি গো অ্যাগেনস্ট ইউর পজিশন, এখানে আমাদেরকে কী করতে হবে? পাল্টা যুক্তি দিতে হবে। তো এখানে এমন একটি বিবৃতি কথা আমরা উল্লেখ করব যেটি আমাদের বডি প্যারাগ্রাফ 1 এবং 2 এর বিরুদ্ধে যায়। ঠিক একইভাবে এক্সাম্পলস অফ কাউন্টার আর্গুমেন্টস, অর্থাৎ আমি যে পাল্টা যুক্তি দিয়েছি এই যুক্তির একটি উদাহরণ দিব। এরপর আমরা বডি প্যারাগ্রাফ 3 এর কনক্লুশন পার্টটি লিখব। দ্য কনক্লুশন, অর্থাৎ উপসংহারে আমরা কি লিখব? সামারি অফ দ্য মেইন পয়েন্টস, উপরে যে আলোচনাগুলো আমরা করেছি এই আলোচনাগুলোর মেইন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা সামারি করব। অ্যান্ড রিস্টেটমেন্ট ইউর পজিশন, অর্থাৎ উপরের আলোচনায় আমি যে অবস্থান গ্রহণ করেছি সেই অবস্থানের পক্ষে পুনরায় বিবৃতি দিব।
সেকেন্ড দেখো রাইট দি এসে, এসেটি আমরা লিখব। এরপর হচ্ছে এডিট দি এসে, এই এসেটি এডিট করব। এই এসের মধ্যে যদি কোনো প্রকারের মিস্টেক থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক বা পাংচুয়েশনের যদি কোনো মিস্টেক থাকে সেগুলো আমরা শুধরে নিব। পাশাপাশি যদি কোনো বাক্য পরিবর্তন করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এগুলো আমরা এই এডিট অংশে সম্পন্ন করব। এরপর 4 নাম্বার আসি, রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য এসে। সর্বশেষে আমরা চূড়ান্ত যে খসড়া বা ড্রাফট রয়েছে এটি লিখব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় পর্বের আলোচনা আমরা এখানে শেষ করব। এরপর তৃতীয় পর্বের আলোচনা আমরা শুরু করব দ্য ইন্ট্রোডাকশন পার্ট থেকে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।